টানা 6 মাস ধরে কমছে দেশের রপ্তানি আয়। নির্বাচিত সরকার না থাকাই বড় কারণ বলছেন উদ্যোক্তারা। ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে সরকার, জানালেন বাণিজ্য সচিব। রমজান ঘিরে আগের অর্থ বছরের তুলনায় 3 লাখ মেট্রিক টন পণ্য বেশি আমদানি। দাম বাড়াতে সাগরে লাইটার জাহাজে মজুদ সহ নানা কারসাজির অভিযোগ। ব্যবস্থা নিতে চলছে অভিযান। সারের চড়া দামে দিশেহারা কৃষক। ডিলার পর্যায়ে সরবরাহ না থাকায় গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। উৎপাদন খরচ বাড়লে মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা অর্থনীতিবিদদের। দিনাজপুরে বাড়ছে তুলা চাষ। আবাদ বাড়াতে ঋণ, উন্নত মানের বীজ ও প্রশিক্ষণ দেওয়ার আহ্বান চাষিদের। কৃষকের পাশে থাকার আশ্বাস তুলা উন্নয়ন বোর্ডের। এবং অবশেষে বাণিজ্য চুক্তিতে রাজি নয়াদিল্লি, ওয়াশিংটন। ভারতীয় পণ্যের শুল্ক কমিয়ে 18% ধার্য। ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা মোদির। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিনাতারা যশোয়া। টানা 6 মাস ধরে কমছে পোশাক শিল্পের সহ দেশের মোট রপ্তানি আয়। উদ্যোক্তারা বলছেন, একদিকে নির্বাচিত সরকারের অভাব, অন্যদিকে ট্রাম্পের শুল্ক নীতির কারণে ইউরোপের বাজার দখলে যে অসম প্রতিযোগিতায় নেমেছে চীন, ভিয়েতনাম, তারই মাসুল গুনছেন তারা। সহসাই ঘুরে দাঁড়ানোর পূর্বাভাসও নেই তাদের কাছে। তবে বাণিজ্য সচিব বলছেন, মন্দায় পড়া বিশ্ব বাণিজ্যে তুলনামূলক ভালো অবস্থানেই রয়েছে বাংলাদেশ। নির্বাচনের আগে যখন রেকর্ড গড়ে দেশে আসছে প্রবাসী আয়, তখন যেন ঘুরে দাঁড়ানোর প্রাণপণ চেষ্টা করছে পথ হারানো দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসাবে সদ্য সমাপ্ত জানুয়ারিতে পোশাক রপ্তানি থেকে দেশে এসেছে 361 কোটি 68 লাখ ডলার। 2025 সালের জানুয়ারির তুলনায় যা 1.35% কম। শুধু এক মাসের হিসাবেই নয়, গেল 7 মাসের যোগফলে প্রায় 2.5% কমেছে এ খাতের রপ্তানি আয়। উদ্যোক্তারা বলছেন, মাসের পর মাস ধরে দেশে রাজনৈতিক সরকার না থাকায় ক্রেতাদের মধ্যে যে আস্থাহীনতা তৈরি হয়েছে তারই মাসুল গুনছেন তারা। সেই সঙ্গে রয়েছে মার্কিন প্রেসিডেন্টের অস্থির শুল্ক নীতি। এমন পরিস্থিতিতে শিগগিরই ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলেও পর্যবেক্ষণ তাদের। আজকে এই অবস্থা তৈরি হওয়ার পিছনে মূল কারণ হলো যে সারা ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু 15 থেকে 20% গার্মেন্টসের ডিমান্ড কমেছে। বাংলাদেশে গত 6 মাসে রপ্তানি কমেছে। গোয়িং ফরওয়ার্ড আরও কমবে, আমরা যা অবস্থা দেখছি। ট্রাম্পের যে শুল্ক নীতি, সেখানে একটা বিরাট প্রভাব কিন্তু পড়ছে টোটাল ইন্ডাস্ট্রিতে। অর্ডার প্লেস হচ্ছে কম আমাদের। আর সবচেয়ে বড় যেটা ইফেক্ট করছে সেটা হচ্ছে একটা নির্বাচনের কারণে অনেক ম্যাক্সিমাম কাস্টমাররাই একটু স্লো হয়ে গেছে, যে তারা যে নির্বাচন হোক, রাজনৈতিক সরকার ক্ষমতা আসুক, এরপরে তারা অর্ডার প্লেস করবে। শুধু পোশাকেই নয়, এক বছর আগের তুলনায় টানা 6 মাস ধরে কমছে দেশের মোট রপ্তানি আয়ও। চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে মোট রপ্তানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে 441 কোটি 37 লাখ ডলার। গেল বছরের একই সময়ের তুলনায় শুধু রপ্তানি আয় কমেনি, চলতি অর্থবছরের প্রথম 7 মাসের যোগফলেও কমেছে প্রায় 2%। নিম্নমুখী রপ্তানি আয়ের ধারা থেকে কেন বের হতে পারছে না দেশ, তা খতিয়ে দেখতে সরকার নড়ে চড়ে বসেছে বলে জানান বাণিজ্য সচিব। নেগেটিভটা আমরা পর্যালোচনা করেছি, বিশ্ব বাণিজ্যে গ্লোবাল অ্যাভারেজের চেয়েও আমরা একটু ভালো অবস্থায় আছি। মোট আর পোশাক শিল্প মন্দাদশায় থাকলেও চলতি অর্থবছরের প্রথম 7 মাসে হোম টেক্সটাইল, পাট, চামড়া শিল্পের রপ্তানি আয় বেড়েছে আগের বছরের একই সময়ের তুলনায়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের আগে জানুয়ারি শেষে রিজার্ভ ছাড়িয়েছে 33.24 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী BPM-6 অনুযায়ী 28.74 বিলিয়ন। আমদানি কমে যাওয়া ও রেমিটেন্সের ইতিবাচক ধারার উপর নির্ভর করে রিজার্ভের ধারাবাহিক এই উত্থান, বলছেন বিশ্লেষকরা। দেশে বিনিয়োগ কমেছে শিল্পে, ফলে মূলধনী যন্ত্রপাতির আমদানির হার কম। সবশেষ 2024 সালের জুলাইয়ে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি 2 অঙ্কের ঘরে ছিল, যা ছিল 10.13%। একই বছরের আগস্ট থেকে প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে কমতে থাকে। অক্টোবরের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল 6.23%, নভেম্বরে 6.58%, ডিসেম্বরে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি নেমে আসে 6.2 ঘরে। দেশের ও আন্তর্জাতিক শুল্ক রাজনীতি ছাড়াও উচ্চ সুদের হার বিনিয়োগের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মত বিশ্লেষকদের। বাজারে যেরকম টালমাটাল অবস্থা, এই প্রতিদিনই নানা রকমের যে আমরা সংঘাত দেখতে পাচ্ছি, অস্থিরতা আছে এবং অস্থিরতা দিন দিন বাড়বে। এই অবস্থায় বাংলাদেশের অর্থনীতিকে নিরাপদ এবং ঝুঁকিমুক্ত রাখার জন্য
একটা নমনীয় মুদ্রানীতি যদি আমরা প্রণয়ন করি তাহলে সেই ক্ষেত্রে ব্যাংকগুলোও কিন্তু আস্তে আস্তে তার তারল্যটা অর্থনীতিতে বিনিয়োগের জন্য উন্মুক্ত করতে পারবে এবং বিনিয়োগের চাহিদা বাড়বে, মূল্যস্ফীতি হয়তো কিছুটা কমতে পারে। গত বছরের শুরু থেকে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। অন্যদিকে শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতি আমদানি কমে আসায় বৈদেশিক লেনদেনে ভারসাম্যে এখন ডলার মজুদ উদ্বৃত্ত। বাজারে তারল্য বেশি থাকায় ডলারের পতন ঠেকাতে অর্থবছরের প্রথম 7 মাসে ব্যাংক থেকে 4 বিলিয়নের বেশি মার্কিন ডলার নিলামে কিনে নেয় বাংলাদেশ ব্যাংক। এতে বাজারে ভারসাম্য থাকায় রপ্তানি ও রেমিটেন্সের অর্থমূল্য স্থিতিশীল থাকছে। বাংলাদেশ ব্যাংক প্রতিটা ব্যাংকের জন্য নেট ওপেন পজিশন আছে, যে ওই ব্যাংকের সামনে যে সকল এলসি পেমেন্ট দিতে হবে সেইটুকুর জন্য যে পরিমাণ ডলার দরকার তার চেয়ে অতিরিক্ত ডলার যদি তাদের হাতে থাকে তবে সেই ডলারটা তারা হাতে রাখতে পারে না, কারণ জানেন সংজ্ঞাগতভাবে বৈদেশিক মুদ্রার মালিকানা বাংলাদেশ ব্যাংকের হাতে। অতএব বাড়তি ডলারটা তাদের বাংলাদেশ ব্যাংকের কাছে দিতেই হবে। অতএব বাংলাদেশ ব্যাংক নিজেই যখন একটা লুক্রেটিভ প্রাইস অফার করে ব্যাংকগুলি তো সাদর এটা গ্রহণ করে। এদিকে রেমিটেন্সে ভর করে রিজার্ভ ছাড়িয়েছে 33 বিলিয়ন মার্কিন ডলার। IMF এর হিসেবে BPM-6 অনুযায়ী ব্যবহারযোগ্য রিজার্ভ 28.74 বিলিয়ন ডলার। সোমবার হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রমজান সামনে রেখে গত 7 মাসে 25,700 কোটি টাকা মূল্যের 26 লাখ মেট্রিক টন তেল, চিনি, খেজুর এবং ছোলার মতো 17 ধরনের ভোগ্যপণ্য আমদানি করেছে বাংলাদেশ। আগের অর্থ বছরের তুলনায় 1,500 কোটি টাকা মূল্যের 3 লাখ মেট্রিক টন পণ্য বেশি আমদানি হলেও ভোক্তা পর্যায়ে দাম বাড়াতে লাইটার জাহাজে করে সাগরে পণ্য মজুদ সহ নানা কারসাজির অভিযোগ উঠেছে। শাখা চুপের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। চট্টগ্রাম কাস্টমস হাউসের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের জানুয়ারি পর্যন্ত 12,350 কোটি টাকা মূল্যের 9,40,000 মেট্রিক টন পাম অয়েল, 1,327 কোটি টাকা মূল্যের 2,69,000 মেট্রিক টন চিনি, 792 কোটি টাকা মূল্যের 96,000 মেট্রিক টন চিনি তৈরির কাঁচামাল, 1,700 কোটি টাকা মূল্যের 2,35,000 মেট্রিক টন ছোলা আমদানি হয়েছে বাংলাদেশে। গত 7 মাসে আমদানি হওয়া 25,669,000 কোটি টাকা মূল্যের 25,53,000 মেট্রিক টন পণ্য থেকে চট্টগ্রাম কাস্টমস হাউস শুল্ক আদায় করেছে 4,229 কোটি টাকা। বিগত অর্থবছরের 7 মাসের তুলনায় চলতি অর্থবছরের 7 মাসের হিসেবে দেখা যাচ্ছে পরিমাণের তুলনায় বেশি আমদানি হয়েছে এবং রাজস্ব বেশি অর্জন হয়েছে। রমজানে ব্যাপক চাহিদার সুযোগে কৃত্রিম সংকট সৃষ্টি করতে আমদানিকারক কিছু প্রতিষ্ঠান আগে থেকে লাইটারের জাহাজে পণ্য লোড করে সাগরে ভাসিয়ে রেখে গুদাম হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত ভোগ্যপণ্যবাহী মাদার ভেসেল থেকে আমদানি পণ্য নামাতে প্রতিদিন যেখানে 150-এর বেশি লাইটারের জাহাজ প্রয়োজন সেখানে মিলছে মাত্র 50 থেকে 60টি। যেখানে আমাদের রিকোয়ারমেন্ট আছে, চাহিদা আছে 120টা জাহাজ, আমরা সেখানে 90টা জাহাজকে লাইটার দিতে পারতাম। লাইটারের জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহারের প্রবণতা ঠেকাতে 3 দিনের বেশি বন্দর সীমানায় পণ্যবাহী জাহাজের অবস্থানে নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তারপরও আদেশ অমান্য করে অবস্থানকারী জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে প্রশাসন। গত কয়েকদিন ধরেই বন্দরের নৌ সীমানায় 64 নটিক্যাল মাইলস জুড়েই চলছে অভিযান। আমরা ইতিমধ্যেই এই ধরনের অবৈধ যারা মজুদারি করেন তাদেরকে লাল কার্ড শো করেছি। আল্লাহর সাহায্য এবং জনগণের সমর্থনে আমরা এই সিন্ডিকেটকে ভেঙে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। যেগুলো রমজানে যেগুলোর চাহিদা পিকে উঠে যায় সেই জিনিসগুলোর যাতে সরবরাহ ঘাটতি না হয় সেটা সরকারের উচ্চমহল থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে যে গুদাম হিসাবে ব্যবহার না করে তারা যাতে দ্রুত সরবরাহ করে। মূলত ভোগ্যপণ্য সহ বাল্ক আকারে আমদানিকৃত পণ্যবাহী মাদার ভেসেলগুলোর অবস্থান চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এবং গভীর সাগরে। লাইটারের জাহাজের মাধ্যমে মাদার ভেসেল থেকে পণ্য খালাস করে পৌঁছে দেওয়া হয় দেশের বিভিন্ন নদীবন্দর এবং আমদানিকারক প্রতিষ্ঠানের ঘাটে। কিন্তু কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে পণ্যের দাম বাড়াতে জাহাজগুলো নিজেদের সুবিধাজনক স্থানে দাঁড়িয়ে থাকে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে ভুট্টা আমদানি বাড়ছে। হিলি স্থলবন্দরের তথ্য, ডিসেম্বরে যেখানে দৈনিক 10 থেকে 15 ট্রাক আমদানি হতো বর্তমানে তা হচ্ছে 6 থেকে 8 গুণ বেশি। পশু খাদ্য ও খাদ্য শিল্পে বাড়তি চাহিদাই কারণ বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। হিলি থেকে শফিকুল ইসলাম শফিকের পাঠানো রিপোর্ট।
গেল ডিসেম্বরে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ভুট্টা আমদানি শুরু হয়। প্রথম দিকে প্রতিদিন 10 থেকে 15 ট্রাক এলেও বর্তমানে আসছে 80 থেকে 90 ট্রাক করে। দেশীয় উৎপাদনের চাহিদা পূরণ না হওয়ায় আমদানি করে বাড়তি চাহিদা মেটানো হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। বর্তমানে হিলি স্থলবন্দর দিয়ে ভুট্টার আমদানি অনেক বেশি, মাল যাচ্ছেও প্রচুর, মালের চাহিদাও আছে। একদিন দেখা যাচ্ছে 15 গাড়ি, 20 গাড়ি, 30 গাড়ি প্রত্যেক দিনের জন্য নিচ্ছি। যেটা স্টক ছিল স্টকগুলো সব বিক্রি করে দেওয়ার পর বর্তমানে দেশি ভুট্টা খুব কম। বিভিন্ন ফিটমেলে মাল যাচ্ছে, যেগুলো ফিটমেলে বন্ধ ছিল সেগুলো চালু হচ্ছে, এতে ওই ফিটমেলগুলো মাল টানিচ্ছে, এর কারণে মনে করেন চাহিদাটা বাড়ছে। পোল্ট্রি শিল্প, গবাদি পশুর খাদ্য ও খাদ্য প্রক্রিয়াজাতকারী শিল্পে ব্যবহার হচ্ছে এই ভুট্টা। সরবরাহ করা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী সহ দেশের বিভিন্ন জেলায়। পাইকারিতে প্রতি কেজি ভুট্টা বিক্রি হচ্ছে 31 থেকে 32 টাকায়। দাম বৃদ্ধির সংখ্যা নেই যুক্তি তাদের। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বগুড়া যাচ্ছে, ঢাকা যাচ্ছে, চট্টগ্রাম যাচ্ছে। ওদের চেয়ে ভালো আমাদের ভুট্টাটাই হয়, কিন্তু তারপর যেহেতু চাহিদা পূরণ হয় না, সেক্ষেত্রে নিতেই হয়। দাম আরো বাড়বে কিনা এটা এখনই বলা মুশকিল, কারণ চিটাগাং দিয়ে অনেক শিপে আসে, সেটা চাহিদা কিছুটা পূরণ হয়। আমদানি প্রক্রিয়া দ্রুত শেষ করা হচ্ছে বলে জানান বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ। আগের তুলনায় ভুট্টার আমদানি বহুগুণে বৃদ্ধি পেয়েছে। আগের দিনে 2-4 গাড়ি আসতো, এখন 50-60 গাড়ি, জানুয়ারি মাসে 50-60 গাড়ি পর্যন্ত দিনে ভুট্টা আমদানি হইতেছে ইন্ডিয়া থেকে। আমদানি স্বাভাবিক থাকায় স্থানীয় বাজারও স্থিতিশীল বলে দাবি সংশ্লিষ্টদের। সময় সংবাদ, হিলি। অন্য প্রসঙ্গ, কিশোরগঞ্জের কটিয়াদীতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। স্বভাবগতভাবে ধর্মপ্রাণ, কিন্তু তারা অন্যান্য ধর্মের সাথেও চমৎকার সম্পর্ক রক্ষা করে চলেন। এটি ধর্মের সৌন্দর্য। আমরা দেশটাকে সব ধর্ম দিয়ে ইনশাআল্লাহ ফুলের বাগানের মতো সাজাবো ইনশাআল্লাহ। আমরা আমাদের প্রিয় জাতিকে আর ভাগ টুকরা টুকরা করতে কাউকে সুযোগ দেব না। অতীতের কাসন্দি শেষ, ওগুলা জনগণ এখন শুনতে চায় না। ওগুলা শুনিয়ে শুনিয়ে জনগণকে ঘুম পাড়িয়ে রেখে জনগণের কপাল কিসমত যারা হাইজ্যাক করেছে, লুণ্ঠন করেছে, তাদের জায়গা বাংলাদেশে আর হবে না। 24-এর যুব সমাজ অতীতের পচা রাজনীতির অনুশীলন করার জন্য তারা বুক ছিটিয়ে লড়াই করে নাই, তারা পরিবর্তন চেয়েছে। 13 তারিখ থেকে বাংলাদেশে সেই পরিবর্তনের সূচনা হবে ইনশাআল্লাহ। প্রিয় কিশোরগঞ্জবাসী, এটি আলিম উলামা, মুক্তিযোদ্ধা, দেশের বিশিষ্ট নাগরিক, অত্যন্ত ঐতিহ্য সমৃদ্ধ একটি এলাকা। যে এলাকার মানুষ কঠোর পরিশ্রমী, শিক্ষিত, জ্ঞানী, দেশপ্রেমিক, সেই এলাকায় দাঁড়িয়ে আমি কথা বলছি। এই এলাকাটা সমতলার হাওরের এক মহামিলন। 22-এর বন্যায় আমার আসার এখানে সুযোগ হয়েছিল, গ্রামে গ্রামে একটু গিয়েছিলাম। এখানকার যোগাযোগ ব্যবস্থা বিভিন্ন দিক থেকে খুবই ঝুঁকিপূর্ণ, কিন্তু বছরের পর বছর এখানকার লোকেরাই বাংলাদেশের প্রশাসনের, সরকারের শীর্ষ পদ তারা অলঙ্কৃত করেছেন। শীর্ষ পদ অলঙ্কৃত করার পরে তারা কি দিয়েছেন, কিশোরগঞ্জবাসী কি পেয়েছে, আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না, এর সাক্ষী আপনারা। এখানে বাংলাদেশ জামাতে ইসলামের কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির অধ্যাপক রমজান আলী সাহেব জনগণের পক্ষ থেকে বাস্তব কিছু দাবির কথা তিনি তুলে ধরেছেন। আমি আপনাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করছি, কিশোরগঞ্জের 6টি আসন বাংলাদেশের সকল জায়গার মতো মহান আল্লাহর উপর ভরসা করে আগামীর একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, আগামীর একটি মামলাবাজ মুক্ত, আগামীর একটি শোষণ মুক্ত, বৈষম্য মুক্ত, পারিবারিক দাপট এবং জমিদারি মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য আপনারা মেহেরবানি করে আমাদেরকে আপনাদের দোয়া, ভালোবাসা এবং পবিত্র বুটগুলার আমানত আমাদেরকে দিন। আমরা কথা দিচ্ছি, আমরা ইনশাআল্লাহ ইনসাফের ভিত্তিতে আমাদের সমস্ত শক্তি দিয়ে আপনাদের আস্থার প্রতিদান দেব ইনশাআল্লাহ। প্রিয় কিশোরগঞ্জবাসী, জুলাই যোদ্ধারা যখন রাস্তায় নেমেছিল,
তখন যেমন আমাদের ছেলেরা যুদ্ধ করেছে, লড়াই করেছে, আমাদের মেয়েরাও লড়াই করেছে। এই দেশে আমাদের ছেলে মেয়েদের, মা বোনদের, আবাল বৃদ্ধ বনিতার, সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। আগে তো আমার নিরাপত্তা, তারপরে আমার উন্নতি, দুটাই আমার দরকার, কোনোটাই আমাদের নাই। বিপুল সংখ্যক যুবক তারা জবলেস, তারা বেকার, তারা রাস্তায় নেমে বলে নাই যে আমাদেরকে বেকার ভাতা দেন। তারা সেদিন বলেছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা চাই আমাদের মেধার উপর সুবিচার করা হোক। কোন মামু খালুর লাল টেলিফোনে অথবা অ্যান্ড্রয়েড মোবাইলের টেলিফোনে কোন রাজনৈতিক প্রভাবে আমার কপাল যেন চূড়াবালিতে হারিয়ে না যায়। আমার কপাল আমাকে দিতে হবে। আমার যোগ্যতা মেধা অনুযায়ী আমার কাজ আমার হাতে তুলে দিতে হবে। এই দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছিল। প্রিয় যুবকেরা, কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তোমাদের হাতকে বাংলা গড়ার কারিগরের হাতে পরিণত করব ইনশাআল্লাহ। তোমাদের হাতে বেকার ভাতা নয়, তোমাদের দাবি অনুযায়ী তোমাদের মর্যাদার সাথে সঙ্গতি রেখে সেই কাজগুলা তোমাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। কিশোরগঞ্জে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াতের আমির। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। জামায়াত আমিরের বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এবার শেয়ার বাজারের খবর। দেশের প্রধান পুঁজিবাজারের এই মুহূর্তের লেনদেন পরিস্থিতি জানতে চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস এবং এই মাসের তৃতীয় দিন বলা যায়, এবং ফেব্রুয়ারির শুরুটা হয়েছে ঢাকার পুঁজিবাজারের জন্য অনেকটা ইতিবাচকভাবেই বলা যায়। গত কার্যদিবসেও 3 সূচকেই ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল। দিন শেষ হয়েছে 3 সূচকেই পয়েন্ট বেড়ে। এখন এই মুহূর্তে প্রায় 1.5 ঘন্টা লেনদেনে দেখা যাচ্ছে ঢাকার পুঁজিবাজারের প্রধান সূচকে এখন পর্যন্ত 11.50 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। পয়েন্ট রয়েছে 5259.26 পয়েন্ট, এবং ডিএসইএস বা সরিয়া সূচক সেখানেও পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। পয়েন্ট বৃদ্ধি পেয়েছে প্রায় 8 পয়েন্টের মতো, 7.91 পয়েন্ট বৃদ্ধি পেয়ে সরিয়া সূচকের পয়েন্ট রয়েছে আজকে এখন 1063.74 পয়েন্ট। বাছাইকৃত সূচকের পয়েন্টও বাড়তির দিকে, তবে পরিমাণটা একটু কম, 0.39 পয়েন্ট বেড়েছে বাছাইকৃত সূচক, এবং পয়েন্ট রয়েছে 2018.22 পয়েন্ট। এবং একটু যদি দেখি যেসব কোম্পানিগুলো আজকে ঢাকা শেয়ার বাজারে লেনদেনে অংশগ্রহণ করেছে সেসব কোম্পানিগুলোর মধ্যে 228টি কোম্পানির শেয়ারের দামই বৃদ্ধি পেয়েছে এবং 92টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। 62টি কোম্পানির শেয়ারের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে, এবং এখন পর্যন্ত লেনদেন হয়েছে 222.86 কোটি টাকা। এবং কোন কোম্পানিগুলো রয়েছে প্রথম দিকে লেনদেনে, কোন কোম্পানিগুলো এগিয়ে আছে ঢাকার পুঁজিবাজারে, সেই চিত্রটি যদি একটু দেখি। 1 নম্বরে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এখন পর্যন্ত 9.12 টাকা লেনদেন করেছে। 2 নম্বরে রয়েছে সিমটেক্স, এই কোম্পানিটিকে লেনদেন করেছে 8.83 টাকা। 3 নম্বরে ব্যাংকিং খাতের একটি কোম্পানি ইসলামী ব্যাংক রয়েছে। 4 নম্বরে রয়েছে স্কয়ার ফার্মা। 5 নম্বরে রয়েছে সিটি ব্যাংক। 6 নম্বরে রয়েছে ব্যাংক খাতের আরেকটি প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক। 7 নম্বরে রয়েছে এশিয়াটিক ল্যাব, এবং 8 নম্বরে আবারও দেখতে পাচ্ছি ট্রাস্ট ব্যাংক রয়েছে। অর্থাৎ আজকে ঢাকার পুঁজিবাজারে এখন পর্যন্ত যে কোম্পানিগুলো লেনদেনে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে দেখা যাচ্ছে যে ব্যাংক খাতের কোম্পানিগুলো বেশি পরিমাণে লেনদেন করেছে, এবং এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেনের দৌড়ে ব্যাংক খাতের কোম্পানিগুলো দেখা যাচ্ছে টপ 20 কোম্পানিগুলোর মধ্যে শীর্ষের দিকে রয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত ঢাকা পুঁজিবাজারের সর্বশেষ আপডেট। সারের অতিরিক্ত দামে দিশেহারা কৃষক, কেজিতে বাড়তি গুনতে হচ্ছে অন্তত 2 থেকে 3 টাকা। তাদের প্রত্যাশা মজুতদারি অতিরিক্ত মুনাফাখোর অসাধু ডিলার চক্র থেকে মুক্তি দেবে আগামী সরকার। দাম নিয়ন্ত্রণ করা না গেলে উৎপাদন খরচ বাড়বে, যা উস্কে দেবে মূল্যস্ফীতিকে, অভিমত অর্থনীতিবিদের। যদিও অনিয়ম বন্ধে কাজ করছে বলে দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। সাইফুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ফসল ফলাতে জমি চাষ, তারপর বীজ বপন, চারা রোপণ শেষে সময় মতো পানি সেচ আর দিতে হয় সার। সবকিছু কৃষক দেলোয়ারের হাতের কিনারায় থাকলেও ধরাছোঁয়ার বাইরে সার। বলছেন একদিকে সারের বাড়তি দাম, অন্যদিকে ডিলার পর্যায়ে নেই সরবরাহ। অনেক ডিলারের কাছে মাল থাকে না, সব রিটেলারের কাছে চলে যায়। এই ক্ষেত্রে হয়তো একটু মনিটরিং করা দরকার, যে কে কোন দিক থেকে মাল কার কাছ থেকে দিতেছে, কাকে দিতেছে, কৃষককে দিতেছে নাকি অন্য কোনো সুবিধাভোগীকে দিতেছে।
কৃষক পর্যায়ে সরকার নির্ধারিত টিএসপি সারের কেজি 27 টাকা আর এমপিও 20 টাকা ও ডিএপি 21 টাকা হলেও তাদের কিনতে হচ্ছে 2 থেকে 3 টাকা বেশি দরে। কৃষকদের দাবি, ডিলারের কাছে সার না পেয়ে অধিকাংশ কৃষকই সার কেনেন খুচরা দোকান থেকে, দেয়া হয় না খরিদের রসিদও। তাদের প্রত্যাশা, মজুতদারি, অতিরিক্ত মুনাফাখোর, অসাধু ডিলার চক্র থেকে মুক্তির ব্যবস্থা করবে আগামী সরকার। ডিলার আছে ওই জায়গায় মজুত করে রাখে, অনেক দাম বাড়ায়, 2-3 টাকা আপনার কেজিতে বাইরে যায়। সারা কিনা আছে কোনো রিসিপ্ট দেয় না, 1200 কমে না কোনো জিনিসের দাম। বিরস্ত করলে তো লাভ থাকে না, সব জিনিসের দাম বাড়তি। 2025-26 অর্থ বছরে সারের মোট চাহিদা 69 লাখ টন। এর মধ্যে 80% মেটাতে হচ্ছে আমদানি, যার মধ্যে বেশি সার প্রয়োজন হয় রবি মৌসুমে, অর্থাৎ নভেম্বর থেকে মার্চে 40% আর এপ্রিল থেকে জুলাই ও সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে 30% করে। সরকারের বিপুল ভর্তুকির পরও সারের ডিলার সিন্ডিকেট থেকে মুক্ত হতে পারেনি। সার সংকটে ভোগা কৃষকরা এমন অভিযোগ করলেও তবে ডিলারদের দাবি তারা নয়, বরং খুচরা ব্যবসায়ীরা জড়িত অনিয়মে। তাদের একটা কমিশন দেওয়া আছে, সেই কমিশনে তো ভাড়া দেওয়া আবার ড্যামেজ মাল আসে কিছু, হয়তো সেই ক্ষেত্রে তাদের দেখা গেল যে 35 টাকায় উঠে তাদের টাকা ওঠে না। সারের দাম বৃদ্ধি হলে বাড়বে উৎপাদন খরচ, যা উস্কে দিবে মূল্যস্ফীতিকে। এমন সহজ সমীকরণে অর্থনীতিবিদরা বলছেন, সিন্ডিকেটের মাধ্যমে মাদার ভেসেল থেকে সার খালাসে যাতে বিলম্ব সৃষ্টি করতে না পারে তার উপর নজর রাখতে হবে। সকল ক্ষেত্রে নির্ধারিত দামে ফার্টিলাইজার বিক্রি হয় না এবং যখন সরবরাহ সংকট থাকে তখন ফার্টিলাইজারের দাম তৃণমূলে বেড়ে যায়। তদারকিটা খুবই জোরদার করা দরকার। এদিকে দাম নিয়ন্ত্রণ, পরিবহন ঠিকাদার ডিলারদের কারসাজি ও অবৈধ মজুত করে কৃত্রিম সংকট না করতে পারে তার জন্য ব্যবস্থা নিচ্ছে দাবি করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ডিলার নিয়োগে বিসিআইসি ও বিএডিসির 2 নীতিমালা একটা সমন্বিত নীতিমালায় করা হচ্ছে। এর সঙ্গে ডিলার ব্যতীত খুচরা পর্যায়ে বন্ধ হচ্ছে সার বিক্রি। 2 ধরনের ডিলার ছিল, তারা এখন 2 জন থাকলে একজনের ধরলে মানে আমি না, দোষটা আমার না অমুকের। এটা নিরসনের জন্য আমরা সব ডিলারে নিয়ে আসতেছি এক লাইনে। প্রত্যেকটা ইউনিয়নের 3টা ওয়ার্ডে 3 জন ডিলার থাকবে, খুচরা কারো কাছ থেকে সার নেওয়ার কোনো প্রয়োজন নেই। অতিরিক্ত চাহিদা অনুযায়ী জেলায় সারের বিশেষ বরাদ্দ প্রদানের ব্যবস্থা এখন সময়ের দাবি বলছেন কৃষকরা। একদিকে কৃষকের জন্য সারের বরাদ্দ পর্যাপ্ত নয়, অন্যদিকে ডিলাররা মজুত করছে। এর পাশাপাশি ব্যবহার হচ্ছে পুকুর জলাশয়েও। খাত সংশ্লিষ্টরা বলছেন, এই সংকট সমাধানের প্রয়োজন ডিজিটাল সিস্টেম চালু করার পাশাপাশি অবৈধ মজুদারদের আনতে হবে আইনি আওতায়। এর সাথে নিশ্চিত করতে হবে ন্যায্য মূল্যে কৃষক পর্যায়ে সার সরবরাহ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। তুলা চাষে অন্যান্য ফসলের তুলনায় উৎপাদন খরচ ও বিপর্যয়ের ঝুঁকি কম, অন্যদিকে আশানুরূপ দাম মেলে বাজারে। এতে দিন দিন তুলার চাষ বাড়ছে দিনাজপুরে। নিজেদের উৎপাদনে দেশের চাহিদায় বড় অবদান রাখতে ঋণ, উন্নত মানের বীজ, প্রশিক্ষণ সহ সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি চাষিদের। আবাদ বাড়াতে কৃষকদের দরকারি সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে তুলা উন্নয়ন বোর্ড। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবিতে রিপোর্ট। দিনাজপুর আঞ্চলিক তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজ বর্ধন কেন্দ্রের অধীনে সদর উপজেলা সহ 7টি উপজেলায় চাষিরা তুলা চাষ করেছেন। 1 একর জমিতে তুলা চাষ করতে খরচ হয় 20 থেকে 25 হাজার টাকা। প্রতি হেক্টর জমিতে 1.6 টন তুলা হয়, যা মিলিয়ে দিচ্ছে তাদের লাভের হিসাব। 16 টাকা কেজি হিসাবে একটা লোক 30 কেজি তুলা ছিঁড়া খুব ধাই হয়ে যায়, তারপরেও তো টাকা মাসের দেয় না। 500 টাকা হাজিরা, কারো 600 টাকা, কারো 900 টাকা, যারা মেলাগুলা 5-6 জন মিলি তুলে, আর যারা একটা তারা তো বেশি পারবে না। দিয়ে না চলিলে ওইভাবে টানি টানি চলে নিগাইতে লাগে। আমরা গরিব মানুষ, সারাদিন কিন্তু তুলা ছিঁড়া যা পোষা পাই এতে সংসার আমাদের চলে না। বেলে দোআঁশ মাটি তুলা চাষের জন্য উপযোগী। উন্নত প্রযুক্তি ব্যবহার করে লাভজনক এই ফসল ঘরে তুলতে সময় লাগে 6 মাস। তো আমাদের তুলাটা হচ্ছে লং ডিউরেশন ক্রপ, যেহেতু 6 মাস লাগে, তো এটা হচ্ছে লং ডিউরেশন, কৃষকরা করতে চায় না। তো আমরা বিভিন্ন প্রকার প্রযুক্তি এখানে গবেষণা করে বের করার চেষ্টা করছি যাতে এই লং ডিউরেশনটা কমিয়ে আনা যায়। দেশের চাহিদার মাত্র 10 ভাগ মেটে অভ্যন্তরীণ উৎপাদনে। স্থানীয় যোগান বাড়াতে চাষিদের সব ধরনের সহযোগিতা করার কথা জানিয়েছে তুলা উন্নয়ন বোর্ড। সারা দেশে 21,000 কি চাষিকে প্রণোদনার আওতায় আনা হয়েছে, তবে এটা যথেষ্ট নয়। আরও যদি বেশি সংখ্যক চাষিকে এই প্রণোদনার আওতায় এনে এবং তুলার যদি সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার মাধ্যমে চাষিদেরকে আরও বেশি দাম দেওয়া যেত, ন্যায্য মূল্য আরও বেশি দাম দেওয়া যেত, তাহলে চাষিরা আরও উদ্বুদ্ধ হতো এবং দেশের অর্থনীতির জন্য এটা ব্যাপক
অবদান রাখত। দিনাজপুরে তুলা উন্নয়ন বোর্ডের অধীনে 31 হেক্টর সহ জেলার 7 উপজেলায় 205 হেক্টর জমিতে এবার তুলা চাষ হয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের 10 টাকা মূল্যমানের নতুন নোট প্রথমবারের মতো বাজারে এসেছে। আজ থেকে বাজারে পাওয়া যাবে এই নোট। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে ইতিমধ্যে একই সিরিজের 1000, 500, 100, 50 ও 20 টাকার নোট বাজারে ছাড়া হয়েছে। পর্যায়ক্রমে সব মূল্যমানের নতুন নোট বাজারে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইনের 10 টাকার নোট প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে ইস্যু করা হবে। পরে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য কার্যালয় থেকেও এই নোট সরবরাহ করা হবে। নতুন নোট চালুর পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ থাকবে। প্রথমবারের মতো এইচএস কোড ভিত্তিক পণ্য আমদানির তথ্য ওয়েবসাইটে প্রকাশের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সকালে এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, আমদানি বাণিজ্যের তথ্যের সরবরাহকে সহজ করতে বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বন্ড সুবিধায় আনা পণ্যের তথ্য এখন থেকে নিয়মিত ওয়েবসাইটে প্রকাশ করবে এনবিআর। এরই মধ্যে ওয়েবসাইটে 2025 সালের ডিসেম্বরের এইচএস কোড ভিত্তিক আমদানিকৃত পণ্যের পরিমাণ, ওজন ও মূল্য সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তুলনামূলক বাজার দর এবং মূল্যের ওঠানামা সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়া যাবে। পাশাপাশি বাণিজ্য বিশ্লেষণ, নীতি প্রণয়ন ও ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ আরও সহজ হবে বলে মনে করে এনবিআর। টানা 3 দফা কমানোর পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে সর্বোচ্চ 5,424 টাকা বাড়ানো হয়েছে। বাজুস জানায়, দেশের বাজারে সবচেয়ে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 2,51,184 টাকা। এছাড়া 21 ক্যারেট 2,39,754 টাকা, 18 ক্যারেট 2,05,520 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,68,195 টাকা পড়বে। ভূরাজনৈতিক উত্তেজনা কমায় বিশ্ববাজারে নিম্নমুখী জ্বালানি তেলের দর। পর্যাপ্ত সরবরাহ থাকায় কমছে গ্যাসোলিনের দামও। চাহিদা কমায় সপ্তাহ ব্যবধানে প্রাকৃতিক গ্যাসের দর পড়েছে 15%-এরও বেশি। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আলোচনা শুরুর খবরে কমছে ভূরাজনৈতিক উত্তেজনা। এতে সোমবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দর পড়ে 4%। দরপতন অব্যাহত আছে মঙ্গলবারও। সপ্তাহ ব্যবধানে ব্রেন্ট ক্রুডের দাম 2.18% কমে ব্যারেল প্রতি নেমেছে $66। তবে মাস ব্যবধানে এখনও 7% বাড়তি দরে বিক্রি হচ্ছে ব্রেন্ট ক্রুড। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দামও সপ্তাহ ব্যবধানে 0.74% কমে ব্যারেল প্রতি নেমেছে $61.90। তবে মাস ব্যবধানেই অপরিশোধিত তেলের দাম বেড়েছে 6.19%। পর্যাপ্ত যোগানে বিশ্ববাজারে কমতির দিকে গ্যাসোলিনের দাম। সপ্তাহ ব্যবধানে 0.90% কমে গ্যালন প্রতি দর নেমেছে $1.84। তবে মাস ব্যবধানে দাম বেড়েছে 7.67%। চাহিদা কমায় বড় পতন হয়েছে প্রাকৃতিক গ্যাসের দরে। সপ্তাহ ব্যবধানে দাম 15%-এর বেশি পড়ে গেছে। প্রতি MMBTUর দর দাঁড়িয়েছে $3.21। মাস ব্যবধানে কমেছে 8.19%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, ঠাকুরগাঁও 1 আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনী প্রচারে বক্তব্য রাখছেন। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। সীমার বোন, এই সবাই আমাদের এখানে মায়ে সব আমার ছাত্র, আবার এদিকে আমার ছাত্ররা অনেকে আছে। আমার নতুন করে পরিচিত আমার কিছু নেই আপনাদের কাছে। আমার শুধু একটা কথা বলার আছে, যেটা আপনাদেরকে, যে আপনারা যে ভোটটা দেবেন নিজের বিবেচনায় সঠিকভাবে ভোট দেবেন। কারণ বিভিন্ন ভোটের সময় মানুষ বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করে। আপনার কাছের লোকটাকেও চিনতে ভুল বুঝায় যায় বিভিন্নভাবে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের ঠাকুরগাঁতেও সেই কাজটা হচ্ছে। এখানে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, মিথ্যা প্রচারণা করা হচ্ছে, যেগুলো আপনারা আমাদের সার্বিকভাবে সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে। প্রিয় ভাই বোনেরা,
নির্বাচন একটা 5 বছরে একটাই আসে, আর যে ভোট আমরা দিই এই ভোটকে কিন্তু বলা হয় পবিত্র আমানত, আমরা বলি আমানত। এটাকে আমাদের ধর্মের ভাষায় বলে এটাকে খেয়ানত করা উচিত না, অর্থাৎ এটা নষ্ট করা উচিত। আমরা সেই ব্যক্তিকেই ভোটটা দিব যে ব্যক্তি সঠিকভাবে সেই ভোটের মর্যাদা রক্ষা করবে। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। তা আমি যেহেতু শিক্ষকতা করেছি, আমি যেহেতু আপনার পৌরসভার চেয়ারম্যান ছিলাম, এমপি ছিলাম, আপনাদের প্রতিমন্ত্রী ছিলাম, আমার তো নতুন করে আর কিছু জানার ব্যাপার নেই। আছে বাপ দাদা 14 পুরুষ আপনার আছে, বাসারে আপনাদের বাড়ির কাছেই আমার বাসা। তবে একটা আমার ত্রুটি আছে যে আমি বিগত 15 বছর ঠাকুরগাঁয়ে কম আসতে পারছি। কেন কম আসতে পারছি? যে আমি সেই সময় বিএনপির মহাসচিবের দায়িত্ব পাওয়ার ফলে আমাকে সবসময় ঢাকা অথবা সারা দেশে ব্যস্ত থাকতে হয়েছে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, মামলা মোকদ্দমা আমি নিজের জীবনে কোনোদিন এই মহাসচিবের দায়িত্ব নেওয়ার আগে কোনোদিন আপনার কোর্টের বারান্দায় উঠিনি। ঠাকুরগাঁও নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টানা 6 মাস ধরে কমছে দেশের রপ্তানি আয়। নির্বাচিত সরকার না থাকাই বড় কারণ বলছেন উদ্যোক্তারা। ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে সরকার, জানালেন বাণিজ্য সচিব। রমজান ঘিরে আগের অর্থ বছরের তুলনায় 3 লাখ মেট্রিক টন পণ্য বেশি আমদানি। দাম বাড়াতে সাগরে লাইটার জাহাজে মজুদ সহ নানা কারসাজির অভিযোগ, ব্যবস্থা নিতে চলছে অভিযান। এবং সারের চড়া দামে দিশেহারা কৃষক, ডিলার পর্যায়ে সরবরাহ না থাকায় গুনতে হচ্ছে বাড়তি টাকা। উৎপাদন খরচ বাড়লে মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা অর্থনীতিবিদদের। এই ছিল এ সময়ের বাণিজ্যের পর দুপুর 12টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন ইমদাদুল হক। যশোয়া, আপনাকে ধন্যবাদ। 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।